জি, প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন প্লিজ। আমি আরিফা। আরিফা, বয়স তো 17.5। জি। শুরুর আগে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম। তো আরিফা কোথা থেকে এসেছেন আপনি? আমি শরীয়তপুর থেকে এসেছি। শরীয়তপুর থেকে। আমার জন্ম হয়েছিল ঢাকাতে। মা বাবা আমি আর ভাইয়া একসাথেই থাকতাম। আমি ছোটবেলা থেকে জেনে এসেছি আমার দাদা বাড়ি নানা বাড়ি দুটোই শরীয়তপুরে। জি। বেসিক্যালি দাদা বাড়ি ছিল পুরান ঢাকাতে। তো দাদার সাথে বাবার সম্পর্ক খারাপ থাকার কারণে কখনোই দাদা বাড়িতে যেয়ে ওঠা হয়নি। মানে জীবনে কখনোই যাওয়া হয়নি না, সেখানে? কখনোই না। আচ্ছা, মানে এই সম্পর্কটা খারাপের পেছনের কারণটা কি ছিল? পেছনের কারণ আমি বড় হওয়ার পরে যেটা জেনেছি যে আমার দাদা আরেকটা বিয়ে করেছিলেন, যেটা আমার বাবার পছন্দ ছিল না। আচ্ছা। So, সেই জন্য সে চলে এসেছিল। আচ্ছা। আর আরেকটা রিজন হচ্ছে দাদার কাছ থেকে আমার চাচারা যারা ছিলেন তারা জোর করে সব সম্পত্তি লিখে নিয়েছেন। ওকে। এই জন্য বাবা ওখানে আর যায়নি। আচ্ছা, তো এরপরে জানি মানে যাইনি। হ্যাঁ। ওকে, ঠিক আছে, হ্যাঁ বলেন তারপর। যখন আমি ক্লাস 7 উঠলাম তখন আমার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে যান। সে বেড রেস্টে ছিল, বিছানা থেকে উঠতে পারতো না। তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আম্মু ডিসাইড করে যে আম্মুকে কিছু একটা করতে হবে, আমাদের পড়াশোনাও কন্টিনিউ করাতে হবে। এই জন্য আম্মু সিদ্ধান্ত নেয় যে সে বাংলাদেশের বাইরে চলে যাবে। বাবার ইচ্ছে ছিল না, সে চায়নি যে আম্মু বাংলাদেশের বাইরে চলে যাক, ওখানে গিয়ে কিছু একটা করুক। আব্বুর ইচ্ছে ছিল সবসময় যে আমরা সবাই একসাথে থাকবো, যাই করি না কেন একসাথেই থাকবো। 2012 সেপ্টেম্বরের 17 তারিখে আম্মু বাংলাদেশ থেকে চলে যায়। এটা তোমার বাবার একেবারে অনুমতি? হ্যাঁ, কোনো আমার ইচ্ছে ছিল না। কি পেশায় যায় উনি তখন? হোম সার্ভেন্ট। হোম সার্ভেন্ট। কত সালের কথা বলছো? 2012। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ। তো যখন বাবা আম্মুকে যেতে দিতে চাইনি, তো আমরা যখন এখানে ছিলাম আম্মু তো ওখানে ছিল, মানে সে একটু খাপছাড়া ভাবে হয়ে গেছিলো। সকালে কখন উঠছি, আমি স্কুলে যাচ্ছি কিনা, আমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো সে খুব একটা কেয়ার করতো না। সে যতটুকুই সময় দিতে পারতো, কখনো আমাকে এসে জিজ্ঞেস করতো না যে তুমি খেয়েছো কিনা, পড়ছো কিনা। ভাইয়া মাঝে মাঝে হেল্প করতো। তোমার ভাইয়া তখন কি করতো? ও তো তোমার চেয়ে বয়সে বড়। ভাইয়া বয়সে বড় হলেও আমরা একই ক্লাসে পড়তাম। কেন? ভাইয়া পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, যার জন্য ওকে নিচের ক্লাস নামায় দেওয়া হয়েছে। তোমার চেয়ে বয়সে কত বছর বড় ছিল? 2 বছর। 2 বছর, ওকে। তো একদিন যখন আমি আসলাম স্কুল থেকে, তখন এসে আমি দেখলাম যে আমার বাবা আর আমার খালাম্মি আমাকে দেখে দুজন আলাদা হয়ে যায়। তো ব্যাপারটা দেখে আমার কাছে খুব আনইজি ফিল হয় যে কেন তারা এইভাবে কেন থাকবে। এই ব্যাপারগুলো আমি সহ আমার ভাইয়াও বেশ কয়েকবার নোটিস করে। তো ওর কাছে মেবি বিষয়গুলো খারাপ লাগছে। কোন ক্লাসে পড়ো তখন তুমি? আমি তখন ক্লাস 8-এ পড়ি, 2013-এ। এই বিষয়গুলো যে খারাপ লাগতো, এগুলো কি মানে কারোর সাথে তোমরা আলোচনা করতে যে এটা নিয়ে বাবাকে কিছু বলা উচিত, বাবাকে সরাসরি কিছু বলা উচিত? না, আমি বাবাকে যথেষ্ট ভয় পেতাম, আর বলতে পারতাম। তোমার ভাইয়ার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? তখন পর্যন্ত ভালো ছিল। তোমরা দুজন মিলে কি ডিসকাস করতে যে এই বিষয়টা আমাদের ভালো লাগছে না, সুতরাং একটু বলা না, উচিত? আমি দেখলে আমি কখনো ওর কাছে বলতাম না। ওকে। আর ও দেখলে আমাকে কখনো বলতো না। এগুলো আসলে পরে জানা হয়েছে যে না, ও এগুলো নোটিস করছে। ঠিক আছে, বুঝতে পারছি। দুজনই সেপারেটলি আলাদা ভাবে বিষয়গুলো নোটিস করছো। হ্যাঁ। তোমার মায়ের সাথে তোমাদের সম্পর্ক কথা হতো ওই সময়টাতে? রেগুলার ফোনে কথা হতো? তোমার আম্মুকে বলতে বিষয়গুলো যে আম্মু এরকম তখন হচ্ছে? পর্যন্ত আমাকে কিছু বলিনি। তোমাদের তো বলতে কেউ না করেনি, তোমরা বলনি কেন? ভয় লাগতো হয়তো বা এটা নিয়ে কোনো একটা ঝামেলা তৈরি হবে। ওকে। ভাইয়া রাগ করে বাসা থেকে চলে যায়, 7 মাসের জন্য চলে যায়। কিন্তু কি নিয়ে রাগ করে? কি নিয়ে রাগ করে? এই ব্যাপারগুলো সে দেখতো, তার কাছে খুব খারাপ লাগতো। সে তো আমার চেয়ে 2 বছরের বড়, একটু হলেও বুঝে আমার চেয়ে। আচ্ছা। আমরা তাকে অনেক খুঁজেছি, পাইনি। না, তোমার ভাই যে 7 মাসের জন্য গেল, সে কি তার মার সঙ্গে যোগাযোগ করতো ওই না, সময়টাতে? কারোর সাথে যোগাযোগ করতো না সেই সময়টাতে। তো আম্মুকে যখন ভাইয়ার কথাটা বলা হয়, আম্মুকে প্রায় 1 মাসের মতো হাইড করা হয়। আমার যখন কল দিয়ে বলতো যে ভাইয়াকে দেওয়ার কথা, তো আমরা দিতে পারতাম না, কারণ ভাইয়া তো ছিল না। বলা হতো যে না, এখানে গেছে ওখানে গেছে। তো আম্মুকে যখন বলা হলো যে ভাইয়া নাই, সে প্রচন্ড কান্না করে। তো বারবার জানতে চাচ্ছিল কেন সে চলে গেছে, কারণ কি ছিল। সে বারবার নানুকে প্রশ্ন করছিল যে কেন চলে গেল, আমি তো তাকে কোনো কিছুর অভাব দেইনি, তো কেন সে গেল। কারো কাছে আসলে কোনো রিজন ছিল না। আমি তখন পর্যন্ত আম্মুকে বলতে পারছিলাম না যে হয়তো বা এই ব্যাপারগুলো ওর কাছে খারাপ লাগছিল, এই জন্য ও চলে গেছে। তো দিন রাতে প্রায় 12টার পর আমাদের কাছে একটা কল আসে। তো নানুর ফোনে কলটা আসে। কল আসার পর নানু রিসিভ করে দেখে যে ভাইয়া কথা বলতেছে। ওকে। মানে ওর ভয়েসটা তো চিনতো। তো কথা বলার পর নানু হুট করে ভয় পেয়ে আমার কাছে কল দিয়ে দিছে যে এতদিন পরে সে কোত্থেকে কল দিল, কিভাবে আসলো। আগে সবাই ভাইয়া আমার সাথে কথা বলতেছে, মানে তার আমি খুব বদমেজাজি ছিলাম, আমাকে কেউ খুব একটা পছন্দ করতো না, বাট ভাইয়াকে সবাই অনেক বেশি ভালোবাসতো। তো এখন ওর সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম, আমার কাছে মনে হচ্ছে সবকিছু কেমন যেন চেঞ্জ, ওর কথাবার্তা, আচরণ। আর সে আমাকে তখন একটা কথা বলছিল যে আমি এখন সিগারেট খাচ্ছি। এই হ্যাবিটটা তার কখনোই ছিল না। এটা বলার পরে আমি ফোনটা কেটে দিছি ভয়ে, যেটাকে আসলে আমার ভাই, সে তো আমার সাথে এই ধরনের কথা কখনো বলেনি। ভয় পেয়ে কেটে দেওয়ার পরে নানু আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো আমি বললাম যে ও আমাকে বলতেছে ও সিগারেট খাচ্ছে। এটা বলার পরে সে আবার কল দিয়ে কথা বলে। তো নানু তখন জিজ্ঞেস করে আব্বুর কাছে কল দিছে কিনা বা আম্মুর সাথে কথা হয়েছে কিনা। তো তখন ও বললো যে আম্মুর তো নাম্বার নাই আমার কাছে, বাট আব্বুর সাথে কথা হয়েছে। আব্বু বলছে যে কালকে আব্বুর ওখানে যেতে, আমি কালকে ওখানে যাব। তো ও আসলো। কয়েকদিন সে ঢাকাতে ছিল, আমার মেজো খালামুনির ওখানে ছিল। তারপর তাকে শরীয়তপুরে নিয়ে আসা হয়। তখনও সবকিছু ভালোই চলছে। আমার তোমরা জিজ্ঞেস করলে না তুমি কোথায় ছিলা এতদিন যাবত, কি কেন সিগারেট খেয়েছো, কি প্রবলেম, কি হচ্ছে? সে বলতো যে তার কাছে ভালো লাগেনি, তার পড়াশোনা ভালো লাগতো না, এই জন্য সে চলে গিয়েছিল। এক্স্যাক্ট রিজনটা সে তখন পর্যন্ত বলেনি কাউকে। ওকে। কারণ বাসায় আসার পরে সে জানে যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক, ওই ব্যাপারগুলো এখন পর্যন্ত কেউ জানে না, এজন্য সেও বিষয়টা এড়িয়ে যায়। তো আবার যখন পরীক্ষা কাছে আসে, আমার মামারা সবাই একদিন বাড়িতে আসে। আসার পরে আমি শুনছি যে আমাকে দূরে রেখে তারা সবাই কিছু একটা নিয়ে ডিসকাস করছে, আমাকে ব্যাপারগুলো জানতে দিচ্ছে না। আমার পরীক্ষা যখন চলে আসছে তার 2 দিন আগে
আমি ঘুমিয়ে পড়ছি, আমি তখন ছোট খালামণির সাথেই ঘুমাই। আমি আর খালামণি ঘুমানোর পরে রাত 2টা বাজে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রচুর FM শুনতাম, মিডনাইট পর্যন্ত FM শুনতাম। তো শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। সেদিন FMটা শোনা হয়নি, মামারা সবাই বাসায় ছিল, এই জন্য 2টা বাজে যখন আমার ঘুম ভেঙে যায় আমি তখন বাইরে খুব শাউট শুনতে পারি, যে সবাই খুব চিল্লাচিল্লি করছে আর বলছিল আমার নাম নিয়ে যে ওকে তো এখানে রাখা যাবে না, ওকে এখানে রাখলে আমরা কেউ এই বাড়িতে আসবো না। আমার বড় মামিও বলছিল যে ও কেন এখানে থাকবে, এত কিছুর পরেও আপনি ওকে এখানে রাখতে চান। এগুলো আমার নানুকে বলার পরে নানু জাস্ট বলছিল যে আমি ওকে ফেলতে পারবো না, আমি ওকে কোথায় রাখবো, ও কার কাছে গিয়ে থাকবে, আমি ওকে আমার সাথেই রাখবো। যখন আমি এই কথাগুলো শুনছিলাম আমার কাছে খুব খারাপ লাগছিল। আমি জানতে চাচ্ছিলাম যে কি এমন হয়েছে যার কারণে তারা আমাকে এই কথাগুলো বলতেছে যে আমাকে এখানে রাখবে না। পরীক্ষার আগের দিন রাতে আবার শুনতে পেলাম যে আমার বাবার সাথে আমার ছোট খালামণির অ্যাফেয়ার ছিল। আমি যখন এই কথাগুলো শুনলাম আমার মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। মানে এটা নিয়ে রাতের বেলা গন্ডগোল হচ্ছিল? হ্যাঁ, এটা নিয়ে গন্ডগোল হচ্ছিল। এটা তোমার খালামণির বিয়ের পরে? হ্যাঁ, খালামণির বিয়ের 3 থেকে 4 মাস পরেই। আস্তে আস্তে জানতে পারলাম যে তোমার বাবা তখন কোথায় ওই সময়? বাবা তখন ঢাকাতে। আচ্ছা। সে তখন ঢাকাতেই ছিল, ঢাকাতেই থাকতো। তো যখন এগুলো হয়, এই কথাগুলো যখন হচ্ছিল তখন খালামণি নানুর বাসায় ছিল, তার হাজবেন্ডের সাথে তার তখন ঝামেলা চলছিল। এই ব্যাপারগুলো নাকি আরো প্রায় 2 মাস আগে থেকে কথাবার্তা হচ্ছিল, কিন্তু এইভাবে না। তখন পর্যন্ত খুব একটা কেউ জানতো না। বড় মামার বাসায় নাকি ছোট খালামণির হাজবেন্ড বেড়াতে চায়, সেখানে গিয়ে সে মামার মামির সাথে এই কথাগুলো শেয়ার করে যে এরকম এরকম একটা কিছু হয়েছে। যখন আমাকে এগুলো বলা হয় আমাকে একদম আমার নানু সামনাসামনি বলছিল যে তোর বাবাকে আমরা এত ভালো জানতাম, তোর বাবা এই কাজটা কিভাবে করলো। আমি তখন পড়ছিলাম, আমার পরীক্ষা পরের দিন। আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছিল, আর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বাবা এমন কিছু একটা করতে পারে। আর এখন যে এই ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, যেখানে আমার আম্মু আমার খালামণিকে অনেক বেশি আদর করতো, তার জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং আম্মুই দিত। আমার পরীক্ষার আগের দিন পর্যন্ত তো এগুলো ঠিক আছে, আম্মুর সাথে আমার তখন পর্যন্ত কথা হয়নি। আমি যে আম্মুকে ফোন দিয়ে বলবো যে মা এগুলো তো ঘটছে, তুমি কি কিছু জানো কিনা, সেই সুযোগটাও আমি পাইনি। পরের দিন আম্মু আসে ভাইয়ার সাথে। আম্মু যখন আসে সে আমাকে ওভাবে না খেয়াল করেনি, মানে সে চিনতে পারতেছিল না। সে কত বছর পরে আসলো বলো তো? আম্মু প্রায় 2.5 বছর। 2.5 বছর পরে। আচ্ছা। তো আমি অনেক রোগা হয়ে গেছিলাম, খুব কালো হয়ে গেছিলাম। সে ওভাবে আমাকে বুঝতেই পারেনি যে এটাই আমি হব। সে একটু অবাক হয়ে গেছে আমাকে দেখে। তো এটা বলার পরে আমি হেসে দিছি। তো আম্মু আমাকে জড়ায় ধরলো, হাকটাক করলো। যেদিন প্রথম 2 বছর থেকে 2.5 বছর পর আমি আম্মুর সাথে শুলাম রাতে, অনেক গল্প করলাম এতদিন কি হয়েছে। আম্মুর সাথে অনেক গল্প করার পরে পরের দিন আমরা শপিং করতে যাই মামি সহ। সেখান থেকে আমরা শপিং টপিং করে বাসায় আসি। তো আর কি সব ধরনের কথাই তখন পর্যন্ত বাসায় হয়। খালামণির সাথে বাবার ওই অ্যাফেয়ারটার কথাও তখন হচ্ছিল। তো আম্মুকে মামা অনেক দোষারোপ করছিল। আম্মু বলতেছিল আসলে আমার কিছু করার নেই, এটা আমার ভাগ্যে ছিল, এই জন্য হয়ে গেছে, এখন আমি কি করতে পারি। বাট আমি চাই আমি আমার ছেলে নিয়ে সবসময় একসাথে থাকবো, সুখে থাকবো। আচ্ছা। আর আমি কোনো বিয়েও করবো না। এই ডিসিশনটা আম্মু তখনই নেয়। আর তখন থেকে আমি ঠিক করি যে জীবনে যাই করি না কেন, যত বড়ই হই না কেন, আম্মুর জন্য করবো প্রত্যেকটা জিনিস। আর তার জন্য হলেও আমাকে এমন একটা লেভেলে গিয়ে দাঁড়াতে হবে, স্ট্যাবলিশ হতেই হবে, যাতে মানুষ আমাকে কোনো কিছু না বলতে পারে, বা আমার মাকে কোনো। ভাইয়ের সাথে না আমার খুব ঝগড়া হতে লাগলো, তখন ও আমাকে সহ্য করতে পারতো না। আম্মু আমাকে প্রচন্ড আদর করতো এই জন্য। আচ্ছা। তো ওর সাথে জেলাসি হওয়ার কারণে ঝগড়াটাও অনেক বেশি হতো, তো সম্পর্কটাও আস্তে আস্তে খারাপ হতে থাকে। আমি ওর সাথে খুব একটা কথা বলতাম না, কারণ কথা বলতে গেলেই সে রেগে যায়, আমার সাথে ঝগড়া করে। সে একদিন আমাকে অফার করে আমি যদি তাকে বিয়ে না করি তার সাথে আমার ফিজিক্যাল রিলেশনে যেতে হবে। এটা অফার করে? হ্যাঁ। আমার মানে খুব খারাপ লাগছিল যে কেন বিয়ে না করলেই কি এটা করতে হবে, এমন তো কোনো কথা নেই। তো সে আমাকে বলল যে তুমি তো তোমার আগের রিলেশন যার সাথে ছিল তার সাথে অনেক কিছু করে বেড়েছো, আমি তো সবই জানি। এই কথাটা যখন সে আমাকে বলছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে জানেন, কি করে বেড়াইছি, কি প্রুফ আছে আপনার কাছে, সেগুলো আমাকে দেখাতে হবে। তো বলতেছে না আমি কেন দেখাবো, আমি শুধু জানি যে হ্যাঁ অনেক কিছু হয়েছে, আর সেই তো আমাকে সবকিছু বলছে। তো ব্যাপারটা আমার খুব ইগোতে লাগে যে কেন আমাকে এভাবে সে বলবে। তো আমি তখন মুশির সাথে কথা বলি এই ব্যাপারটা নিয়ে, আর ওকে তখন আমি প্রথমবার বলি এই রিলেশনটার ব্যাপারে। এর আগে আমি নিজে কখনো ওকে গিয়ে বলিনি। অনেকদিন পরে এইসব ব্যাপার নিয়ে কথা বলাতে ও খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছিল না এই ব্যাপারগুলো নিয়ে কথা বলাতে, যেহেতু তার সাথে আমার অনেকদিন পর কথা হচ্ছে। তো ওকে জিজ্ঞেস করার পরে ও জাস্ট বললো যে না তার সাথে আমার কথা হয়নি, একদিন জাস্ট আমাকে বলছে তোমার সাথে তার রিলেশন চলতেছে, এইটুকুই। এরপরে আমি তাকে ব্লক করে দিছি, এছাড়া তার সাথে আমার কোনো কথাই হয়নি। তো পরে বুঝতে পারলাম যে ফরহাদ এগুলো বানিয়ে বানিয়ে বলছে। আচ্ছা। এরপর আমি যখন ঢাকায় বেড়াতে আসি, ফরহাদও আসে ঢাকায় বেড়াতে। আসার পর 1 ঘন্টা সে আমাকে এই জিনিসটার জন্য ফোর্স করতে থাকে, না তোমাকে এটা করতেই হবে যদি তুমি বিয়ে না করো। আমার বাসায় একটা বিয়ের প্রপোজাল আসে, তো আম্মু চাচ্ছিল যে বিয়েটা হয়ে যাক, আর এর মাঝখানে ফরহাদের সাথেও রিলেশনটা চলছে কোনো রকম। ওইভাবে কথা হতো না, মাঝে মধ্যে কথা হতো, মাঝে মধ্যে সে নক দিত। আর যখনই একটু ভালোভাবে কথা বলতাম তখনই সে আবার সেই বিয়ে, ফিজিক্যাল রিলেশনশিপ এগুলোকে টেনে নিয়ে আসতো।
তো এই জন্য আবার 2-3 দিন পর কথা বলতাম, একসাথে কথা বলতাম না। তো আম্মু হচ্ছে যখন বিয়ের জন্য আমাকে প্রেশার দিচ্ছিল, আমি তখন আম্মুকে সবকিছু বুঝায় বলি, আমার যা যা বলার ছিল সবই বলি, যে না আমি পড়তে চাই, আমাকে পড়তে হবে, তোমার জন্য কিছু একটা করতে হবে। আম্মুর ব্যাপারটা যেটা আমি সবার কাছে এখনো পর্যন্ত বলি, যে আমার মা বাইরে থাকে না, আম্মু ঢাকাতে থাকেন, এটাই বলি। আমি যখন ঢাকাতে স্টে করি তখন যদি অপরিচিত কেউ আমাকে জিজ্ঞেস করে, আমি বলি আম্মু গ্রামে থাকেন, আম্মু আমার সাথে থাকেন না। এখনো যে আম্মু বাইরে থাকে এই ব্যাপারটা আমি কারোর সাথে শেয়ার করি না, মানে আমার কাছে খারাপ লাগে। আর এখনো মনে হয় যে আমি যদি এই কথাটা বলি, সবাই হয়তো আমাকে 1000টা প্রশ্ন করবে, কেন বাইরে থাকেন, কি সমস্যা। আর এইগুলোর উত্তর দিতে গেলে আমাকে আবার পেছনের কথাগুলো টানতে হবে। আমি এখনো কারোর কাছে বলি না যে আম্মু বাইরে থাকেন। আল্লাহর রহমতে সবকিছু ভালো Fine, চলছে। আমি জানি যে তোমার গল্পটা এখানে শেষ হয়ে যাবে, বিকজ তুমি এই জায়গাটাতে আছো। আমরা ইভেন 10-এর গল্পটাকে বড়ও করতে চাই না। যে লজ্জাটা তুমি তোমার মাকে নিয়ে পাচ্ছ, যদি প্রশ্নটা খুব রাফলি করি, কেন পাও? আমি মানুষের কথাকে ভয় পাই। আচ্ছা, মানুষ তোমাকে খাওয়ায়, তোমার মা তোমাকে খাওয়ায়? আমার মা। তাহলে যেই মানুষরা তোমাকে একবেলা খাওয়ায় না, সেই মানুষের কথা লজ্জা পেয়ে লাভ কি? যেই মা তার সন্তানের কাছে রাখতে পারেনি, পরের বিদেশে গিয়ে নিজের জীবনটা বাজি রেখে সারা জীবন কষ্ট করে এবং সংসারের ভালোর জন্য গেল, সংসারটাও হারালো, তো সেই মা তোমাকে রুটি রুজি করে খাওয়ায়, জি তাই না? তোমার ভবিষ্যতের জন্য চিন্তা করে, চাইলে তার একটা বিয়েও করতে পারতো, করেও নাই। জি। মানুষের বাসায় গিয়ে খুব কষ্ট করে কাজ করে বিদেশে, তো সেই মায়ের পরিচয় দিতে তুমি লজ্জা পাও, এটা কি ঠিক হচ্ছে?